আজকে আমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা আজকে একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে, ঠিক আছে? কেন? তার কারণ এখান থেকে কিন্তু ভূগোলে প্রচুর কোশ্চেন পড়ে। প্রথমে আমরা দেখে নেবো আজকের ক্লাস আমরা কি কি শিখবো বা কি কি জানবো। এক নাম্বার জানবো কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে কখন কোন উদ্দেশ্যে করেছিল। দু নাম্বার প্ল্যানিং কমিশন সম্পর্কে আমরা তথ্য জেনে নেব। তিন নাম্বার নীতি আয়োগ সম্পর্কে তথ্য জেনে নেব। চার নাম্বার প্রতিটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য জেনে নেব। আচ্ছা, পাঁচ নাম্বার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন কোন ইরিগেশন প্রজেক্ট তৈরি হয়েছিল সেটা জেনে নেব, কিন্তু অবশ্যই শর্টকাট ট্রিকের সাহায্যে, কারণ এখান থেকে কোশ্চেন আসে, আপনারা কিন্তু মনে রাখতে পারেন না, ভুল করেন। আশা করছি এরপরে আর ভুল হবে না। তারপরে কি দেখে নেব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন কোন আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে উঠেছিল সেটাও জেনে নেব। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আপনারা প্রায় ভুল করে ফেলেন, কিন্তু আজকে শর্টকাট ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা সেটা বলে দেবো। শুধু তাই নয়, এখানে আমরা জেনে নেব যে কোন কোন স্টিল কারখানা কোন রাজ্যে অবস্থিত এবং কোন দেশের সহযোগিতায়, কোনটা জার্মানির সহযোগিতায়, কোনটা রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছে সেটাও কিন্তু আমরা জেনে নেব, অবশ্যই শর্টকাট ট্রিকের সাহায্যে। আর শেষে আমরা কি জেনে নেব এই টোটাল পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বিভিন্ন পরীক্ষায়, শুধু জিওগ্রাফি বলে নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসএলএসটি সহ অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় কি কি কোশ্চেন আসে সেগুলো কিন্তু আমরা জেনে নেব। ওকে, চলুন তাহলে আজকে যে আমরা পড়বো সেটা কিন্তু অনেকটা ধাপে ধাপে করব। প্রথম কোশ্চেন কি, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কে প্রথম দিয়েছিল? না, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রথম দিয়েছিল কে? না, ভারত সরকার কিন্তু প্রথম পরিকল্পনা করেছিল যে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ 5 বছরের জন্য কোনো একটা উন্নয়ন পরিকল্পনা করা দরকার। তার জন্য কি গঠন করা হয়েছিল? তার জন্য গঠন করেছে দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ এই দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ পরিকল্পনা কমিশন, ভারতের পরিকল্পনা কমিশনে কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে দিয়েছিল। এটা আমরা কি করে মনে রাখবো বলুন? ফর্মুলা ফর্মুলা প এ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পয়ে পরিকল্পনা কমিশন। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে দিয়েছিল? পরিকল্পনা কমিশন দিয়েছিল, দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। এরপর চলুন আমরা দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে একটু তথ্য জেনে নিই। না, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়াটার প্রকৃতি কি ছিল? প্রকৃতি হচ্ছে নন কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাটুটরি বডি। ঠিক আছে, এটা অনলি অ্যাডভাইজারি বডি ছিল একটা। ওকে, অনলি কি ছিল? অ্যাডভাইজারি বডি ছিল। এটা প্রথম স্থাপন কখন করা হয়েছিল? 15ই মার্চ 1950 সালে। 15ই মার্চ 1950 সালে কিন্তু এটাকে স্ট্যাবলিশ করা হয়েছিল। এটাকে স্ট্যাবলিশ করার জন্য কে প্রস্তাব দিয়েছিল? না, অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ড। অ্যাডভাইজারি প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান নাম ছিল কি? কেসি নিয়োগী। কেসি নিয়োগী 1946 সালে কিন্তু দ্য প্ল্যানিং কমিশন গঠন করার জন্য কিন্তু সরকারকে প্রস্তাব দিয়েছিল। কি জন্য গঠন করার উদ্দেশ্য কি ছিল? না, উদ্দেশ্য ছিল ভারতের আর্থসামাজিক উন্নয়ন করা, দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। ভারতের আর্থসামাজিক উন্নয়ন করার জন্য 5 বছর ধরে পরপর পরিকল্পনা করার জন্য কিন্তু এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তখন নিয়ম ছিল কি, এই যে প্ল্যানিং কমিশনের এক্স এক্স অফিসিও চেয়ারম্যান কে হবে? চেয়ারম্যান হবে কে? না, যে প্রধানমন্ত্রী থাকবে, যে পিএম থাকবে, সে কিন্তু অটোমেটিক কি হয়ে যাবে? চেয়ারম্যান হয়ে যাবে। যেহেতু সে সময় প্রধানমন্ত্রী ছিল আমাদের জওহরলাল নেহরু, তাহলে আমরাই বলুন চেয়ারম্যান কি হবে? না, ফার্স্ট চেয়ারম্যান ছিল কি? জওহরলাল নেহরু। ওকে, আচ্ছা, ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান কে ছিল? গুলজারিলাল নাইডু, মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপর টোটাল কটা পরিকল্পনা হয়েছিল পঞ্চবার্ষিকী? 5 বছর ধরে কটা পরিকল্পনা হয়েছিল? টোটাল পরিকল্পনা ছিল 12টা। ওকে, 1 2 3 4 5 করে 12টা। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন পড়ে যে কোন পরিকল্পনা সব থেকে শেষ ছিল? উত্তর কি হবে? দ্বাদশ পরিকল্পনা বা 12তম পরিকল্পনা কিন্তু শেষ হয়েছিল। কত সালে হয়েছিল? 2012 থেকে 17। এরপরে এটা কি করে মনে রাখবো? আমরা কথা কথা বলি না, আমার জীবনে 12টা বেজে গেল, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। আচ্ছা বলুন তো, ঘড়িতে 12টা বাজার পর আবার 1 হয়ে যায়, মানে 12 বাজে মানে কি সব শেষ? তাহলে শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কততম ছিল? 12তম। এই 12তম পরিকল্পনা পরে 2017 সালে কি হয়েছিল? 17 সালের পর থেকে কিন্তু এই প্ল্যানিং কমিশনটা কিন্তু তুলে ফেলা হয়েছিল। এর পরিবর্তে কিন্তু কি
আনা হয়েছিল, নীতি আয়োগ প্রতিস্থাপন করা হয়েছিল। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে অনেক তথ্য জেনে গেলাম, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন পড়ে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে গঠন করার প্রস্তাব দিয়েছিল, আচ্ছা প্রথম চেয়ারম্যান কে ছিল, প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিল, এই সংক্রান্ত কিন্তু প্রচুর কোশ্চেন পড়ে। কখন স্থাপন করা হয়েছিল, ঠিক আছে, প্রথমতম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু কত সালে হয়েছিল, 1951 থেকে 56, শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা কততম ছিল ইত্যাদি পড়ে। তাহলে আমরা কি জানলাম, এই সম্পর্কে জেনে গেলাম। এবার এই পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ কি করতো না, এই পঞ্চবার্ষিক পরিকল্পনা কাজ এইভাবে হতো, দ্য প্ল্যানিং কমিশন কি করতো, 5 বছরের জন্য ভারতের আর্থসামাজিক উন্নয়ন করার জন্য একটা পরিকল্পনা করতো। ওকে, সেই পরিকল্পনাটাকে ফাইনাল অ্যাপ্রুভেলের জন্য কার কাছে পাঠাতো না, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাছে পাঠাতো, ঠিক আছে, যেটা গঠন করেছিল 6 আগস্ট 1952 সালে। তাহলে এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে গঠিত হয়েছিল, 6 আগস্ট 1952। তাহলে কি হলো, প্ল্যানিং কমিশন প্ল্যানিং করলো, সেটাকে কার কাছে পাঠাতো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাছে ফাইনাল অ্যাপ্রুভেল পাঠাতো। ও যখন অ্যাপ্রুভেল দিয়ে দিত, তখন টাকা স্যাংশন করতো কি কেন্দ্রীয় সরকার। ওকে, কেন্দ্রীয় সরকার যখন টাকা স্যাংশন করতো তখন কিন্তু কাজ আরম্ভ হয়ে যেত। ওকে, চলুন তাহলে বর্তমানে কিন্তু আর প্ল্যানিং কমিশন নেই, বর্তমানে কি আছে, নীতি আয়োগ আছে। নীতি আয়োগ সম্পর্কে জেনে নিই। নীতি আয়োগ প্রথমে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল কত সালে, 15 আগস্ট 2014 সালে। তাহলে নীতি আয়োগ গঠন করার অ্যানাউন্সমেন্ট কত সালে করা হয়েছিল, 2014 15 আগস্ট। স্থাপন কত সালে হয়েছিল, 1 জানুয়ারি 2015। চেয়ারম্যান কে, কি বলেছি, চেয়ারম্যান অটোমেটিক যে পিএম থাকবে সে চেয়ারম্যান হয়ে যাবে। তাহলে এখন বর্তমানে পিএম কাছে নরেন্দ্র মোদী, তাহলে বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে কি নরেন্দ্র মোদী। কি করে মনে রাখবো, বলুন, এন এ নীতি আয়োগ, এন এ নরেন্দ্র মোদী, এন ফর্মুলা। ওকে, আচ্ছা ভাইস চেয়ারম্যান বর্তমানে কে আছে, সুমন বেরি। সিইও কে আছে, সি হচ্ছে পরমেশ্বর আয়ার, মনে আছে না, পরমেশ্বর আয়ার। একটা ধামাল বলে একটা সিনেমা আছে, মনে আছে ঘটনাটা, যে ধামাল সিনেমায় দেখবেন আরশাদ ওয়ারেসি আর একজন আছে, ওরা একটা গাড়িতে লিফট নেবে, দিয়ে বলবে যে ড্রাইভারকে বলবে যে গোয়া যেতে কতক্ষণ টাইম লাগবে, ড্রাইভার বলবে যে আমার নাম বলতে বলতে গোয়া পৌঁছে যাবে। দিয়ে জিজ্ঞেস করে আপনার নাম কি, বলে আপনার ধর্মেন্দ্র আয়ার, ধর্মেন্দ্র ত্রিশুলি আয়ার, ধর্মেন্দ্র ত্রিশুলি মোহাম্মদ আয়ার, ধর্মেন্দ্র ত্রিশুলি মোহাম্মদ আয়ার, সেই আয়ার, এহে মনে রাখবেন কি, পরমেশ্বর আয়ার। ওকে, আচ্ছা হেডকোয়ার্টার কি, খুব ইম্পর্টেন্ট, নীতি আয়োগ হেডকোয়ার্টার কি, নিউ দিল্লি। কি করে মনে রাখবো, এন এ নীতি আয়োগ, এন এ নরেন্দ্র মোদী, এন এ নিউ দিল্লি। ওকে, তাহলে আমরা কিন্তু প্রথমে এগুলো জেনে নিলাম। এরপর আমরা আস্তে আস্তে কি জানবো, এরপরে যে জানবো প্রত্যেকটা যে প্ল্যানিং কমিশন হয়েছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, সেগুলো সালগুলো জেনে নেবো। আর এখানে বলে রাখি টোটাল কিন্তু 3 বার ব্রেক হয়েছিল। চলুন তাহলে এবার আমরা জেনে নিই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালগুলো। ওকে, প্রথমে দেখে নিই প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। বোর্ডে আমরা দেখে নিচ্ছি কি, দেখুন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল, 1951 থেকে 56, ঠিক আছে, 1951 থেকে 56। দেখুন তো শর্টকাট ট্রিক, 1951 একটা এক আছে, একটা এক আছে, দুবার এক আছে, মানে প্রথম। আচ্ছা, দ্বিতীয় পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 61, তৃতীয় পরিকল্পনা হয়েছিল 1961 থেকে 1966। ওকে, এই তিনটে পরিকল্পনা হওয়ার পর কিন্তু ব্রেক হয়ে গিয়েছিল। কি ছিল, প্ল্যান হলিডে, ওই জন্য লাল কালিতে লেখা আছে প্ল্যান হলিডে 1966 থেকে 1969, পরীক্ষায় কোশ্চেন কিন্তু পড়ে। তারপর আবার চতুর্থ পরিকল্পনা আরম্ভ হয় 1969 থেকে 1974। তারপরে পঞ্চম পরিকল্পনা হয় 1974 থেকে 1979। তারপরে কিন্তু আবার ব্রেক হয়ে যায়, ঠিক আছে, সেটাকে বলছে রোলিং প্ল্যান। তাহলে এখানে একবার ব্রেক হয়ে গেল প্ল্যান হলিডে, আর 2 নম্বর ব্রেক হলো কি রোলিং প্ল্যান 1978 থেকে 1979। তারপরে আবার আরম্ভ হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 থেকে 85। তারপরে সপ্তম পরিকল্পনা 1985 থেকে 1990। তারপরে আবার ব্রেক, সেটাকে নাম কি বলছে, অ্যানুয়াল প্ল্যান 1990 থেকে 91 এবং 1991 থেকে 1992। তাহলে দেখুন 3 বার ব্রেক হলো। এক হচ্ছে প্ল্যান হলিডে 1966 থেকে 69, 2 নম্বর রোলিং প্ল্যান 1978 থেকে 79, আর অ্যানুয়াল প্ল্যান 1990 91 এবং 1991 92। কোশ্চেন কিন্তু পড়ে যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কবার ব্রেক হয়েছিল, উত্তর কি হবে, 3 বার, ঠিক আছে, শ্রাবন্তী, মনে থাকলেই হলো। আচ্ছা, আর এই
তারিখগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। এবার চলে আসবো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1992 থেকে 1997। চলুন এবার হচ্ছে কি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1997 থেকে 2002, দশম হচ্ছে 2002 থেকে 2007, একাদশ হচ্ছে 2007 থেকে 2012, দ্বাদশ 2012 থেকে 17। এটাই কিন্তু শেষ পরিকল্পনা। তাহলে প্রথম হচ্ছে কি 1991 থেকে 56, প্রথম, শেষ কত 2012 থেকে 17। এইভাবে কিন্তু আমরা প্রথমে সমস্ত এগুলো মনে রাখলাম, সালগুলো পরীক্ষায় কোশ্চেন আসে। এবার চলুন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমরা মেন জিনিসগুলো দেখে নেব। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অগ্রাধিকার কি দেওয়া হয়েছিল? এগ্রিকালচার, মানে কৃষিকাজের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ঠিক আছে, ভিত্তি কি ছিল? খুব ইম্পর্টেন্ট, ভিত্তি ছিল হ্যারল্ড ডোমার মডেল, পরীক্ষায় কোশ্চেন পড়ে। প্ল্যানার, অর্থাৎ এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্ল্যানার কে ছিল? নাম ছিল KN রাজ। ওকে, আচ্ছা, ফ্যামিলি, এই সময় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ভারত ছিল প্রথম নেশন যে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম 1952 সালে কিন্তু স্টার্ট করে দিয়েছিল। ওকে, আচ্ছা, এরপরে আমরা এটা কি করে মনে রাখবো? আচ্ছা বলুন তো, আমাদের মানুষের বেঁচে থাকার জন্য প্রথম কি দরকার? খাবার, তাই তো? খাবার কোথা থেকে আসবে? এগ্রিকালচার। তাহলে প্রথম অগ্রাধিকার কি? এগ্রিকালচার। ওকে, হয়ে গেল। 2 নম্বর দেখুন, এগ্রিকালচার করতে গেলে হারভেস্টিং করতে হবে, হ্যাঁ না না? চাষ করতে হবে তো, হারভেস্টিং। হারভেস্টিং এর প্রথম অক্ষর কি? এইচ। দেখুন যে ভিত্তি করেছিল তারও কিন্তু প্রথম অক্ষর এইচ। হারভেস্টিং এর প্রথম অক্ষর এইচ, ভিত্তি স্তর স্থাপন করেছিল হ্যারল্ড ডোমার মডেল, এইচ। শর্টকাট আশা করছি মনে থাকবে। আচ্ছা, এরপর দেখুন, এরপরে আমরা কি মনে রাখবো? যে প্রথমে আমরা নিজেরা খাই, চাষ করি, তারপর কি আমরা ফ্যামিলি প্ল্যানিং করি, পরিবারের কথা ভাবি। এই যে ফ্যামিলি প্ল্যানিং, এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিন্তু ফ্যামিলি প্ল্যানিং কিন্তু হয়েছিল। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রথমে এটা মনে রাখলাম। এরপরে আমরা কি দেখব? ভালো করে শুনুন। এই সময় কিন্তু যেহেতু কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, তাই এই সময় তিনটে কিন্তু আমাদের ইরিগেশন প্রজেক্টকে লঞ্চ করা হয়েছিল। কি কি? একটা হচ্ছে ভাগড়া, সবাই জানি কোন নদীর উপর? শতুদ্র নদীর উপর, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে। ওকে, 2 নম্বর হীরাকুন্দ, আমি বলেছি না দীর্ঘদিন সম্পর্ক চলতে গেলে কি গিফট করতে হবে? হিরে। পৃথিবী ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুন্দ। তাহলে হীরাকুন্দ হচ্ছে মহানদী, উড়িষ্যা। 3 নম্বর কি? দামোদর ভ্যালি বাঁধ, কোথায়? ওয়েস্ট বেঙ্গল। এই তিনটেকে আমরা কি করে মনে রাখবো? এই তিনটে যে ফার্স্ট বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, সেটা আমরা কি করে মনে রাখবো? এই জন্য একটা সুন্দর শর্টকাট ট্রিক আছে। আচ্ছা বলুন তো, আপনার ছেলে বা মেয়ে কোন স্কুলে যদি ফার্স্ট হয়, তাকে স্কুল থেকে কি দেয়? কি দেয়? ফার্স্ট হলে তাকে প্রথমে কি বলে? ভালো ছেলে বা মেয়ে বলে, তাই তো? যে ফার্স্ট হয় সে হয় ভালো ছেলে কিংবা ভালো মেয়ে। ঠিক বলছি না ভুল বলছি? এই ভালো মনে রাখবো। এই ভালো থেকে দেখুন ভালো, ভাগরা, হয়ে গেল। আচ্ছা বলুন, কোনো ছেলে বা মেয়ে যদি ফার্স্ট হয়, সে ভালো ছেলে মেয়ে। ভালো ছেলে মেয়ে যখন ফার্স্ট হবে, তাকে গিফট কি দেয়? চেষ্টা করে দামি গিফট দেওয়ার, যেহেতু ফার্স্ট হয়েছে। দামি থেকে কি মনে রাখবো? দামি থেকে মনে রাখবো দামোদর, যেহেতু ফার্স্ট হয়েছে। আচ্ছা, তখন বাম্মা কি বলে বলুন তো? কারোর ছেলে মেয়ে ফার্স্ট হয়, আরে আমার ছেলে এবারে হীরের টুকরো, আমার ছেলে বা মেয়ে হীরের টুকরো। হিরে থেকে কি মনে রাখবো? হীরাকুন্দ। আচ্ছা বলুন তো, ও যদি ফার্স্ট না হতো, তাহলে আপনি কি ভালো ছেলে মেয়ে বলতেন? বলতেন না। ভালো ছেলে মেয়ে না হলে গিফট দিতেন দামি, দিতেন না। আর হীরের টুকরো বলতেন? বলতেন না। সেটা ফার্স্ট হয়েছে বলে সবকিছু। তাহলে দেখুন, ফার্স্ট থেকে মনে রাখবো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভালো থেকে ভাগড়া, দামি থেকে দামোদর, হীরের থেকে হীরাকুন্দ। আশা করছি আর ভুল হবে না। এরপর চলুন আমরা পরপর প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন পয়েন্ট যেগুলো পরীক্ষার জন্য পড়ে, সেগুলো আমরা এবার দেখে নিই। এবার তাহলে আমরা কি করব? এরপর আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈশিষ্ট্য দেখে নেব। এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে মহালানবিস মডেল, পরীক্ষায় খুব কোশ্চেন পড়ে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি হচ্ছে মহালানবিস মডেল। আচ্ছা, প্রথম পরিকল্পনায় আমাদের খাবার হয়ে গেছিল, মানে কৃষিকাজ, কৃষির পর কি? শিল্প। তাহলে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? উদ্দেশ্য ছিল শিল্পোন্নতি। ওকে, এই সময় কিন্তু তিনটে স্টিল প্ল্যান্ট কিন্তু নির্মিত হয়েছিল, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল কি কি? একটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গল, এবং এটা কিন্তু ব্রিটেনের সহযোগিতায় কিন্তু গড়ে তোলা হয়েছিল। এটা আমরা শর্টকাট ট্রিক মনে রাখবো কি করে?
আচ্ছা বলুন তো বিডিও, বিডিও অফিসার মনে রাখবো বিডিও। বি, বি থেকে হচ্ছে বেঙ্গল, বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আর বি থেকে কি হবে, বি থেকে হচ্ছে ব্রিটেন, ব্রিটেনের সহযোগিতা। আচ্ছা ডি, ডি থেকে কি হচ্ছে দুর্গাপুর। তাহলে মনে রাখলাম বিডিও, শর্টকাট ট্রিক হয়ে গেল। আচ্ছা 2 নম্বর ছিল রাউরকেল্লা। রাউরকেল্লা কোথায় আছে, উড়িষ্যায় আছে। এটা কার সহযোগিতায় গড়ে উঠেছিল, জার্মান দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল। এটা শর্টকাট ট্রিক করে মনে রাখবো। এটা মনে রাখা কিন্তু খুবই সহজ। শাহরুখ খানের একটা পপুলার সিনেমা আছে, নাম হচ্ছে রাইস। ওই সিনেমাটা গান আছে, ওই গানটা চলুন একটু গেয়ে নি। গান ছাড়া কিন্তু ভিডিও আমাদের অসম্পূর্ণ। চলুন গানটা, একটা গান আছে না, উড়ি উড়ি যাই, উড়ি উড়ি যাই, দিল কা পতঙ্গ দেখো, উড়ি উড়ি যাই, উড়ি উড়ি যাই। এই উড়ি উড়ি যাই এটা মনে রাখবো। উড়ি, উড়ির হস্য ও থেকে হচ্ছে উড়িষ্যা, র থেকে হচ্ছে রাউরকেল্লা, আর যাই থেকে বুর্গিজা থেকে জার্মানি। ওকে, তাহলে কি মনে রাখবো, উড়ি উড়ি যাই, উড়ি উড়ি যাই, দিল কে পতঙ্গ উড়ি উড়ি যাই। চলুন 3 নম্বর হচ্ছে ভিলাই। ভিলাই কোথায়, ছত্তিশগড়। এটা কার সহযোগিতায় গড়ে উঠেছে, রাশিয়া। আচ্ছা বলুন তো আইপিএল এর সবার ইমোশনাল পপুলার টিম কি, আমাদের সব থেকে প্লেয়ার কাকে ভালো লাগে, দুজনকে, বিরাট কোহলি আর আর কে আছে একটা, এবি ডেভিলিয়ার্স। কোন দল আছে, আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কিন্তু এই আরসিবিটা আমি এখানে ব্যবহার করব, কিন্তু নামটা চেঞ্জ করে দেবো। আরসিবি, আর থেকে কি হবে, আর থেকে হচ্ছে রাশিয়া, সি থেকে ছত্তিশগড়, বি থেকে ভিলাই, আরসিবি মনে রাখলে হয়ে গেল। ওকে, এরপর আমরা বলবেন স্যার এই তিনটে যে দ্বিতীয় পরিকল্পনায় গঠিত, এটা কি করে মনে রাখবো, এটারও শর্টকাট ট্রিক আছে, ঘাবড়াবেন না। চলুন দেখুন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেব। দেখুন প্রথম হচ্ছে দ, দ থেকে দুর্গাপুর, দ থেকে কি হবে দুর্গাপুর। আচ্ছা দেখুন তো এখানে র আছে নাকি, এই যে পরিকল্পনা র আছে, র থেকে হচ্ছে রাউরকেল্লা, ঠিক আছে। আর ভিলাইটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এবার চলুন, এবার আমরা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বৈশিষ্ট্য দেখে নেব। এটা কি বলুন তো, এটা একটা গাডগিল যোজনা নামে পরিচিত ছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি নামে পরিচিত ছিল, গাডগিল যোজনা। এর উদ্দেশ্য কি ছিল, ভারতকে সেলফ রেসিস্ট্যান্ট এবং সেলফ জেনারেটিং ইকোনমি, মানে ভারত যেন অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হয়, সেটা কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল। কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ফেলিয়ার হয়ে গিয়েছিল। কি কারণে, 4টে কারণে। সেই সময় চীন ভারত যুদ্ধ হচ্ছিল 1962 সালে, পাকিস্তান ভারত যুদ্ধ ছিল 1965 সালে, সেই সময় ভারতে বিভিন্ন জায়গায় খরা দেখা গিয়েছিল, আর ইনফ্লেশন হয়েছিল। এই 4টে কারণে কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছিল। এই পরিকল্পনা ভিত্তি কি ছিল, জন স্যান্ডি ও সুখময় চক্রবর্তী মডেল নামে পরিচিত ছিল। এই সময় কিন্তু কয়েকটা ঘটনা ঘটেছিল। 1964 সালে কিন্তু বোকারো স্টিল প্ল্যান্ট পরিকল্পনা হয়েছিল। বোকারো কোথায়, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড কোথায় আছে, রাশিয়া। এটা কি মনে রাখবো। আজকে দেখবেন আমরা ফেসবুক খুললেই রাশিয়ান চা দিদি, রাশিয়ান মডেল, রাশিয়ান কাকু, রাশিয়ানে ছড়াছড়ি দেখছিলাম। রাশিয়ান চা, সে কিন্তু নিজে আবার ডায়লগ খুব মারছে, আমি এই করছি হ্যান করছি, মানে সে কিন্তু বোকার লোকগুলোকে ঝাড়ি খুব মারছে। চলুন আজকে রাশিয়ান দিদিকে নিয়ে শর্টকাট হয়ে যাক। শর্টকাট কি, রাশিয়ান চাওয়ালা বোকা লোকগুলোকে ঝাড়ি মারছে। রাশিয়ান থেকে হচ্ছে কি, রাশিয়া। আচ্ছা বোকা থেকে হচ্ছে বোকারো, ঝাড়ি থেকে হচ্ছে ঝাড়খণ্ড। আশা করছি আর ভুল হবে না, শর্টকাট ট্রিক। আচ্ছা এবার দেখুন 1965 সালে কিন্তু দুটো সংস্থা ভারতে নির্মিত হয়েছিল। একটা হচ্ছে এগ্রিকালচার প্রাইস কমিশন, এগ্রিকালচার জিনিসপত্রের দাম ঠিকঠাক রাখার জন্য। 2 নম্বর কি হয়েছিল, এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা এই সময় কিন্তু এই 3টে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় খুব পড়ে। প্রথম গ্রিন রেভলিউশন কথাটা কে বলেছিল, উইলিয়াম গার্ড। ওকে, দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লবের ফাদার হিসেবে কে পরিচিত ছিল, নরম্যান বোরলগ। কিন্তু দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন, ভারতের গ্রিন রেভলিউশনের পিতা কে ছিল, উত্তর হবে কিন্তু এম.এস. স্বামীনানন্দ। তাহলে আশা করছি দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বৈশিষ্ট্য আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা চতুর্থ থেকে আস্তে আস্তে করে এগিয়ে যাব। এরপর আমরা কি দেখে নেব, আমরা প্রথম 3টে পড়েছি, 3টে পরে কি বলেছিলাম, ব্রেক হবে। ব্রেক হচ্ছে কি, প্ল্যান হলিডে। কি জন্য ব্রেক হয়েছে, 4টে কারণ, খরা, ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, ইনফ্লেশন। এই প্ল্যান হলিডেতে কি করা হয়েছিল, সরকার 1 বছরের জন্য পরিকল্পনা করেছিল, এবং এখানে উদ্দেশ্য কি ছিল, সমস্ত সেক্টরকে সমানভাবে গুরুত্ব দিয়েছিল।
ডেভেলপমেন্টের জন্য। ওকে, আচ্ছা, আর এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপোর্ট বাড়ানোর জন্য, এই এক্সপোর্টটা বাড়াবার জন্য ভারত সরকার কি করেছিল, ডিভ্যালুয়েশন অফ দ্য রুপির ডিভ্যালুয়েশন করেছিল। তাহলে আমরা প্ল্যান হলিডে বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এরপর আমরা চলে আসবো কি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চলুন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি দেখে নেবো। এখানে কোন মডেল ভিত্তি ছিল, অশোক রুদ্র মেনন মডেল, মনে থাকে যেন অশোক রুদ্র মেনন মডেল। ওকে, এখানে উদ্দেশ্য কি ছিল, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি বলছে, গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেস অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স। এক কথায় কি ভারতকে কি করতে হবে, ভারতকে স্টেবিলিটির সাহায্যে গ্রোথ করতে হবে এবং আত্মনির্ভর হতে হবে। ওকে, এই 1969 সালে কি হয়েছিল, এই সময় 14টা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল। 14টা ব্যাংক কিন্তু এখানে কি হয়েছিল, ন্যাশনালাইজ হয়েছিল, মানে রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল। আচ্ছা, 1970 সালে কি করেছিল ভারত, এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি। ভারত কিন্তু 1970 সালে এনপিটি যে চুক্তি ছিল সেই চুক্তিতে ভারত সরকার কিন্তু স্বাক্ষর করেনি। 1971 কি হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল। আর 1974 সাল খুব ইম্পর্টেন্ট ভারতের জন্য, ফার্স্ট আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট করেছিল। ঠিক আছে, ফার্স্ট আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট করেছিল 1974 সালে। ওকে, তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। এরপর চলে আসবো কি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটার মডেল কি ছিল, ডিপি ধর। ঠিক আছে, ডিপি ধর মডেলের নাম ছিল ডিপি ধর। এখানে কিন্তু বিখ্যাত কয়েকটা ফোকাস ছিল। এক হচ্ছে গরিবি হটাও, গরিবি হটাও, 1 নম্বর ফোকাস কি ছিল, গরিবি হটাও। 2 নম্বর কি ছিল, কর্মসংস্থান। 3 নম্বর কি ছিল, জাস্টিস। 4 নম্বর কি ছিল, ডিফেন্স। 5 নম্বর কি ছিল, এগ্রিকালচার প্রোডাকশন। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এই সময় কিন্তু সরকার পরিবর্তন হয় এবং 1978 সালে কি মোরারজি দেশাই গভর্নমেন্ট কি করেছিল, এই পঞ্চম বার্ষিকী পরিকল্পনাকে কি করেছিল, টার্মিনেট করেছিল। ওকে, কিন্তু তারা কিন্তু গরিবি হটাও স্লোগান কিন্তু নিয়েছিল। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে 1978 সাল থেকে, মানে 1978 সাল থেকে কিন্তু সমস্ত পার্টির উদ্দেশ্যে কি গরিবি হটাও, গরিব হটাতে কিন্তু নেতা মন্ত্রী বড়লোক হয়ে যাচ্ছে, গরিব কিন্তু এখনো গরিবই থেকে যাচ্ছে। কবে থেকে আমাদের উদ্দেশ্য গরিবি হটাও, আজকে 2025 সাল, এখনো কিন্তু গরিব পুরোপুরি হটে নাই, কিন্তু নেতা মন্ত্রীগুলো অটোমেটিক কিন্তু গরিব হাঁটাতে হাঁটাতে কিন্তু ওরা নিজেরাই বড়লোক হয়ে যাচ্ছে গরিব থেকে। কি আর করা যাবে, চলুন এরপরে দেখবো কি, এই সময় 1974 সালে কি হয়েছিল, এমএনপি গঠন হয়েছিল, মিনিমাম নিডস প্রোগ্রাম। 2 অক্টোবর 1975 কি গঠন করেছিল, আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক। কি জন্য, রিজিওনাল ব্যাংকে উন্নতির জন্য, মানে রিজিওনাল যে এলাকা সেগুলো উন্নতির জন্য। 1977টাতে কি করেছিল, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম কোশ্চেন পড়ে। আর এই সময় কি হয়েছিল, এই সময় কিন্তু আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি লাগিয়েছিল আমাদের সেই সময় সরকার। ঠিক আছে, কি জন্য, কিছু ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য। তাহলে আমরা মোটামুটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বৈশিষ্ট্য জেনে গেলাম। এবার চলে আসবো কি, এরপরে কিন্তু আবার একটা ব্রেক ডাউন আসবে, সে কি যে রোলিং প্ল্যান। এই সময় কি ছিল, রোলিং প্ল্যান, যেহেতু দেশে কি ছিল, এমার্জেন্সি ছিল, তাই সরকারের কাছে টাকা ছিল না, তাই সরকার এই সময় কি করেছিল, 1 বছরের জন্য প্ল্যান করেছিল এবং একটা ঠিক করেছিল যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমাদের প্ল্যানের পরিবর্তন করা যাবে, মানে সরকার ঠিক করেছে সিচুয়েশন অনুযায়ী প্ল্যানগুলো পরিবর্তন করবে। এবার চলুন আমরা চলে আসবো কি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর বৈশিষ্ট্য কি ছিল, দেখুন উদ্দেশ্য কি ছিল, উদারীকরণ, লাইবারালাইজেশন 1 নম্বর। 2 নম্বর দরিদ্র দূরীকরণ, ওই তো একই, গরিবী হটাও আর দরিদ্র দূরীকরণ, কিন্তু দরিদ্র কে দূরীকরণ করতে করতে নেতারা দরিদ্র থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু দরিদ্রই থেকে যাচ্ছে। চলো 3 নম্বর কি ছিল, কর্মসংস্থান। 4 নম্বর কি ছিল, প্রযুক্তি উন্নয়ন। ঠিক আছে, 1980 সালে কি হয়েছিল, 6টা ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল, ন্যাশনালাইজেশন করা হয়েছিল। 1982 সালে 12 জুলাই খুব ইম্পর্টেন্ট, নবার্ড গঠন করা হয়েছিল। ঠিক আছে, নবার্ড আমরা জানি কৃষি ঋণ দেওয়ার জন্য। আর 1982 সালে কি হয়েছিল, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক গঠন করা হয়েছিল। এবং এই সময় কিন্তু দুঃখজনক ঘটনা আমাদের ঘটে যায়, ইন্দিরা গান্ধী আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে নেয়, ইন্দিরা গান্ধীর কিন্তু মৃত্যু হয়ে যায়। এরপর এই সময় কিন্তু কতগুলি স্টিল প্ল্যান কিন্তু প্রোগ্রাম করা হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। 1 নম্বর কি, বিশাখাপত্তনম কোথায় ছিল, অন্ধ্রপ্রদেশ। এটা আমরা কি করে মনে রাখবো, আমি বিপাশা বসু নায়িকা আছে না, যখন ছোট ছিলাম তখনকার কথা বলছি, এখনকার কথা নয়। আমি বিপাশা বসুর প্রেমে অন্ধ। বিপাশা থেকে হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্র থেকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 2 নম্বর কি ছিল, সালেমের প্রথম অক্ষর কি, এস। সালেম কোথায়, তামিলনাড়ু, প্রথম অক্ষর কি, টি, এস টি।
এস থেকে হচ্ছে সালেম, টি থেকে হচ্ছে তামিলনাড়ু। আচ্ছা 3 নম্বর কি ছিল ভদ্রাবতী, ভদ্রাবতী কোথায় ছিল কর্ণাটকে। আচ্ছা কর্ণ ভদ্র ছেলে, মনে থাকবে কর্ণ থেকে হচ্ছে কর্ণাটক, ভদ্র থেকে ভদ্রাবতী। এই ভদ্রাবতীর আর একটা নাম আছে কি বিশ্বেশ্বরা, এটা কি মনে রাখবো কর্ণ বিশ্বসেরা যোদ্ধা, কর্ণ থেকে কর্ণাটক, বিশ্বসেরা থেকে হচ্ছে বিশ্বেশ্বরা। তাহলে আমরা মোটামুটি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বৈশিষ্ট্য পর্যন্ত জেনে গেলাম। এরপর চলুন সপ্তম অষ্টম দেখে নিই আস্তে আস্তে করে। চলুন এরপর আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বৈশিষ্ট্য একটু দেখে নিই। এই মডেলটা কি ছিল কমিউনিটি ওয়েজ মডেল। উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল কি ইনক্রিজ ইকোনমিক প্রোডাক্টিভিটি, ইকোনমিক প্রোডাক্টিভিটি বাড়ানো। 2 নম্বর উদ্দেশ্য কি ছিল খাদ্য শস্য উৎপাদন। 3 নম্বর কি ছিল জেনারেট এমপ্লয়মেন্ট থ্রু সোশ্যাল জাস্টিস, 3টে। আর এটা খুব ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন, ব্লু রেভলিউশন কিন্তু এই সময় লঞ্চ হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্লু রেভলিউশন লঞ্চ হয়েছিল। এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। 1988 সালে কি হয়েছিল সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া গঠন হয়েছিল। 1989 কি হয়েছিল জওহর রোজগার যোজনা হয়েছিল। 1992 সালে কি হয়েছিল, 1992 সালে ছিল সেবি স্ট্যাটিউটরি বডি গঠন করা হয়েছিল। ঠিক আছে, এখানে আর একটা মনে রাখতে হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম প্রাইভেট সেক্টরের থেকে পাবলিক সেক্টরকে বেশি গুরুত্ব দিয়েছিল সরকার। ওকে, এবার চলুন এরপর আমরা দেখে নেবো। এরপর আবার একটা ব্রেক আসবে অ্যানুয়াল প্ল্যান। এই সময় ভারত সরকারের টাকা না থাকায় কি হয়েছিল, ভারত সরকার ব্রেক করেছিল এবং বার্ষিক কত 1 বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। তারপর চলে আসবে কি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই ছবি লিডারশিপ কে ছিল পিসি নরসিংহ রাও। ওকে, মডেলটার নাম কি ছিল জন ডব্লিউ মিলার মডেল। ওকে, এই সময় কি লঞ্চ হয়েছিল নিউ ইকোনমিক পলিসি অফ ইন্ডিয়া, এলপিজি রিফর্ম হয়েছিল এই সময়। ঠিক আছে, আচ্ছা 1 জানুয়ারি 1995, এটা খুব খুব ইম্পর্টেন্ট, ভারত ডব্লিউটি এর সদস্য হয়েছিল। 1 জানুয়ারি 1995 ভারত ডব্লিউটি এর সদস্য হয়েছিল। 1995 সালে কি হয়েছিল মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল। আর এই সময়কে হিউম্যান রিসোর্সের উপর অর্থাৎ এডুকেশন, এমপ্লয়মেন্ট, পাবলিক হেলথের উপর কিন্তু প্রচুর পরিমাণে এখানে জোর দেওয়া হয়েছিল। এরপর চলে আসবো কি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। লিডারশিপ কে ছিল অটল বিহারী বাজপেয়ী। ফোকাস কি ছিল গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এই সময় কি লঞ্চ করা হয়েছিল 15 ইয়ার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু দুটো ঘটনা ঘটেছিল। এক হচ্ছে 1998 পোখরান 2 এ আমাদের নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল। আর 1999 সালে কি হয়েছিল কার্গিল যুদ্ধ। ওকে, তারপর চলে আসবো কি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। লিডারশিপ কে ছিল মনমোহন সিং ছিল মেন, তার সাথে ছিল অটল বিহারী বাজপেয়ী। এই সব উদ্দেশ্য কি ছিল, দুটো উদ্দেশ্য ছিল দরিদ্র দূরীকরণ আর বেকারত্ব দূরীকরণ। ওকে, তারপর আমরা চলে আসবো কি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় লিডারশিপ কে ছিল মনমোহন সিং ছিল। এই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে তৈরি করেছিল সি রণগরঞ্জন। ঠিক আছে, আচ্ছা এখানকার থিম কি ছিল টুয়ার্ড ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম ছিল। এরপর চলে আসবো কি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম কি ছিল ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। ওকে, এরপর একটা আমাদের ওভারঅল কোশ্চেন পড়ে যে সর্বাধিক অ্যাকচুয়াল গ্রোথ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা গিয়েছিল, না সর্বাধিক অ্যাকচুয়াল গ্রোথ দেখা গিয়েছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর সব থেকে কম অ্যাকচুয়াল গ্রোথ দেখা গিয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কেন, ওই সময় ভারত চীন যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, খরা ছিল, ইনফ্লেশন ছিল। আচ্ছা এইটা টোটাল কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। এখান থেকে কি কি কোশ্চেন আসে, 1 নম্বর কোশ্চেন আসে কোন পরিকল্পনায় কোন কোন ইরিগেশন প্রজেক্ট গ্রহণ করা হয়েছিল, ভাকরা নাঙ্গাল পারবেন, হীরাকুন্দ পারবেন। কোন কোন স্টিল প্ল্যান্ট কখন করা হয়েছিল, যেমন বোকারো, বিশাখাপত্তনম, দুর্গাপুর ইত্যাদি। আচ্ছা কোন নীল বিপ্লব কখন গ্রহণ করা হয়েছিল, আচ্ছা সবুজ বিপ্লব কখন গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটা এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল কি ছিল, উদ্দেশ্য কি ছিল, লিডারশিপ কে ছিল, এখান থেকে কিন্তু একাধিক কোশ্চেন কিন্তু আসে। আজকের ভিডিওটা একটু বড় হলো কিন্তু কি বলুন তো অ্যাকচুয়ালি এই 12টা পরিকল্পনা তো অনেক বড়, তাই যতটা পেরেছি শর্টকাটে করার চেষ্টা করেছি। ভিডিওটা বড় হলো কিন্তু আপনারা এটা দেখবেন, তার কারণ কি বলুন তো এসএলএসটি এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে এবং পরবর্তী আপনাদের যে পরীক্ষাগুলো আসে সি গ্রুপ, ডি গ্রুপ বা আপার প্রাইমারি বা অন্যান্য যে সমস্ত কম্পিটিশন পরীক্ষা আপনারা দিতে যাবেন এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় পড়বেই। তাই কিন্তু এই একটা ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন উইথ শর্টকাট ট্রিক।
তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ।